আমাদের ক্লাস শুরু আদার দেন ট্যাক্স নিয়ে। অ্যাকচুয়ালি আদার দেন ট্যাক্স ইজ মাই পার্ট। তো আমরা ভ্যাট নিয়ে শুরু করি। ভ্যাটের ডেফিনেশন আমরা জানি যে ভ্যালু এডেড ট্যাক্স, এবং গভর্নমেন্টের যে রেভিনিউ জেনারেটিং যে ইউনিট গুলো আছে, আমরা জানি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ একটা বড় ধরনের রেভিনিউ জেনারেট করে। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান যেগুলা অনেক সময় যেমন বাংলাদেশ রেলওয়ে, তারপরে চিনি কর্পোরেশন আছে, ইস্পাত কর্পোরেশন, বিভিন্ন ধরনের কর্পোরেশন আছে। সেখান থেকেও গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হয়। এবং গভর্নমেন্টের যে বাজেট হয়, বাজেটের সবচেয়ে বেশি রেভিনিউ বা যে পার্টটা আসে সেটা আসে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মাধ্যমে, দ্যাট ইজ ট্যাক্স, ভ্যাট, অন্যান্য যে ডিউটি গুলো আছে, কাস্টমস, স্টাম্প, সাপ্লিমেন্টারি ডিউটি, এসবের মাধ্যমে। এবং জাতীয় রাজস্ব বোর্ড, দ্যাট ইজ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে উইং গুলো আছে বা যে যে মাধ্যমে গভর্নমেন্ট রেভিনিউ পেয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বড় পার্ট আসে ভ্যালু এডেড ট্যাক্স থেকে। আমরা ভ্যালু এডেড ট্যাক্স আইনেও ট্যাক্স নামেই পরিচিত। আমাদের হয়তো পড়ানোর সময়, কথা বলার সময় আমরা ট্যাক্স বলবো, ট্যাক্স বললে সেটা ভ্যালু এডেড ট্যাক্সকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে। সো দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্স আছে, আমরা যে ট্যাক্সটা দিচ্ছি ট্যাক্স আছে, তারপর আবার ভ্যালু এডেড ট্যাক্স। এখন একটা বিষয় এখানে আছে যে আমরা ডাইরেক্ট যে ট্যাক্সটা পে করা হয় বা যে ট্যাক্সটা ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে থাকে, সেই ট্যাক্সটা তার আয়ের উপরে, তার নিজের আয়ের উপরে ট্যাক্সটা দিয়ে থাকে। এবং এখানে আহ, যেটা আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি, কারণ এই পেইনটা সে ডাইরেক্টই পায়। যদি আমরা ধরি যে মিস্টার এক্স একজন চাকরিজীবী, সে যখন অফিসে চাকরি করে, তার প্রতি মাসে বেতন যখন দেয়, শুধু সে ট্যাক্স এলিজিবল হয়। প্রতি মাসে বেতন দেওয়ার সময় তার কাছ থেকে ট্যাক্সের টাকাটা কেটে রাখে, এবং সে অনুযায়ী টাকা প্রদান করতে বাধ্য। ট্যাক্সের টাকাটা তার কাছ থেকে, সে বেতন পকেটে নেওয়ার আগেই কিন্তু তার কাছ থেকে ট্যাক্সের টাকাটা কেটে নেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে সে পেইনটা তখন ফিল করে যে আমার বেতন এতটা, আমি পেলাম এত টাকা। অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট ট্যাক্স। আবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার একটা নিয়ম আছে, যে তার বছরের শেষ হলো না, সে তার হিসাবপাতি খরচ করলো না, বাট তাকে অ্যাডভান্স ট্যাক্স ওভার দ্য ইয়ার্স তাকে দিতে হচ্ছে। এবং লাস্টে রিটার্ন দাখিল করে, সেটাও প্রতিষ্ঠানকে ডাইরেক্ট দিচ্ছে। অর্থাৎ এই ট্যাক্সটা সে কারো প্রতি শেয়ার করতে পারে না। একজন ব্যক্তি যখন চাকরিজীবী হয়, তখন সে ট্যাক্সটা নিজে পেমেন্ট করতে হয় নিজের পকেট থেকে। যদি রিটার্ন দাখিলের সময় দেখা যায় যে না, সে যে ট্যাক্স পে করছে, তার অন্যান্য ইনকাম ছিল, সব মিলিয়ে স্ল্যাব অনুযায়ী তার আরো ট্যাক্স বার্ডেন আসছে, সেক্ষেত্রে ট্যাক্সের টাকাটা সে পুরো একাই নিজে পে করতেছে, পেইন্টে নিজে নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। এখানে ডাইরেক্ট ট্যাক্সের পেইন্টে একজন ট্যাক্স পেয়ারের জন্য অনেক বেশি। সো আমাদের আদার দ্যান ট্যাক্স, দ্যাট ইজ ভ্যালু এডেড ট্যাক্স, যেটা ভ্যাট এবং এর সাথে অন্যান্য যে আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, কাস্টমস আছে, এখানে যে ট্যাক্সটা অ্যাকচুয়ালি অ্যাড হয়, এই ট্যাক্সের বার্ডেনটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডাইরেক্ট নেয় না। এখানে বার্ডেনটা ইনডাইরেক্ট ভাবেই বোঝা যায়। কারণ আর ইনডাইরেক্ট ভাবে হচ্ছে, কারণ সে নিজেও বুঝতে পারে না, কারণ এই ট্যাক্সটা আসতেছে গুডস এবং সার্ভিসের ভ্যালু এডিশনের উপরে। অর্থাৎ যে এসতেছে, যে যতটুকু ভ্যালু অ্যাড হয় সেখানে ভ্যাটটা পে করে, এবং ফাইনালি দেখা যায় যে কনজিউমার সে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ ফাইনালি কনজিউমারের বার্ডেন হয়, যে কারণে আসলে এটা আহ, বিভিন্ন স্টেজে কেউ বুঝতে পারে না। আমরা যদি মনে করি যে আমি বাজার থেকে একটা সাবান কিনলাম, এই সাবানটা উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন স্টেজে কয়েকভাবে ট্যাক্স যোগ করে, ট্যাক্স অ্যাকচুয়ালি ভ্যাট যোগ করে, তারপরে সাবান হয়তো আমি 110 টাকা বা 105 টাকা যে টাকা দিয়ে কিনি, এই টাকাটা প্রিভিয়াস যতটা স্টেজে ট্যাক্স বা ভ্যাট পে করছে সবকিছু যোগ করার পরে কিন্তু ফাইনালি আমি সাবানটা কিনে আনছি। যদি 110 টাকা দিয়ে কিনি, এর মধ্যে প্রিভিয়াস যত যে ট্যাক্স ভ্যাট যোগ হয়েছে সবগুলো কিন্তু আমি ফাইনালি পে করতেছি। এবং আমি যখন কিনছি, আমিও আসলে বুঝতেছি না, আমি মনে করতেছি সাবানের দামটাই এত, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ট্যাক্স ভ্যাট অ্যাড আছে। সো আমরা যে বললাম, আমরা গভর্নমেন্টের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মাধ্যমে, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে যে উইংগুলোর মাধ্যমে রেভিনিউ ইনকাম হয়, এর মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যাটের নেটটা অনেক বড়। কারণ আমরা বুঝতে পারছি
যে গুডস এবং সার্ভিস যেহেতু এবং সারা বাংলাদেশে ইরেসপেক্টিভ অফ ইনকাম অর এজ একটা লোকে তাকে ভ্যাট পে করতে হয়, অর্থাৎ সে যখন কোনো গুডস এবং সার্ভিস সেবা নিচ্ছে বা চা গুডস কিনছে তখনই কিন্তু সে ভ্যাট দিচ্ছে, সে নিজেও জানে না। আর ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতেছি যে সেখানে একটা যারা চাকুরিজীবী ইনকামের একটা স্ল্যাব আছে, ইনকামের উপরে গেলে তখন তাকে ট্যাক্স দিতে হচ্ছে। বাট ভ্যাটের ক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম নন ইনকাম কোনো কেউ নাই, যার স্ল্যাব নাই, কোনো কিছু নেই। ভ্যাট প্রতিটা, ইভেন একটা বাচ্চার জন্য যদি কোনো ভ্যাটেবল গুডস আর সার্ভিস নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ভ্যাট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোনো ধরনের এইজ ব্র্যাকেট বা ইনকাম কোনো ধরনের কোনো ছাড় নাই। এ কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতিটা মানুষেরই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সে ভ্যাট দিচ্ছে, যার কারণে গভর্নমেন্টের এই খাত থেকে রেভিনিউটা অনেক বেশি আসতেছে। তো আমরা যদি আলোচনায় গিয়ে দেখি কিছু থিওরিটিক্যাল প্লাস, যেমন ভ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ট্যাক্স রেভিনিউস ইন বাংলাদেশ, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। এটা অ্যাকচুয়ালি অনেক বড় সোর্স, যেটা আমরা ইতিমধ্যে কথার মাধ্যমে বুঝতে পারতেছি যে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি পে ভ্যাট। ডাইরেক্টলি পে করে না, ইনডাইরেক্টলি পে করে, অর্থাৎ নোয়িং আর নোয়িং যেভাবেই হোক সে ভ্যাট পে করতেছে। ভ্যাট ইজ কনসিডার্ড অ্যাট দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট টুলস ইন রিসোর্স মোবিলাইজেশন। যেহেতু গভর্নমেন্টের মেইন একটা বড় ধরনের ইনকাম এখান থেকে আসতেছে, সো গভর্নমেন্ট যখন রিসোর্স মোবিলাইজেশন করে, কোনো ধরনের প্রজেক্ট নেয়, কোনো ধরনের কাজ করবে, সেক্ষেত্রে গভর্নমেন্টের অনেক বড় ধরনের মানে হেল্পফুল হয় ব্যাট, এবং ইফেক্টিভ এফিসিয়েন্ট টুলস হিসেবে গভর্নমেন্টের একটা বড় ভরসার জায়গা হয়েছে ব্যাট। ব্যাট ইজ দ্য মোস্ট ওয়াইড স্প্রেড অ্যান্ড সাকসেসফুল ট্যাক্সেশন সিস্টেম হুইচ ইজ ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই ভ্যাট মেকানিজমটা আছে, কারণ গুডস এবং সার্ভিস যে নেটের মাধ্যমে দেশের প্রতিটা মানুষকেই এই আওতায় আনা যায়। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমপ্লেক্স বলবো না, কারণ সহজ মাধ্যম হলো টাকা কালেকশনের রেভিনিউ জেনারেটেড, এবং এটা সারা বাংলাদেশে ওয়াইডলি স্প্রেড করা যায়। আমরা দেখি যে গভর্নমেন্ট যদি একটু রেভিনিউ বাড়াতে চায়, ভ্যাটের যদি 1% বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের রেভিনিউ একটা ইম্প্যাক্ট আসে, পজিটিভ ইম্প্যাক্ট চলে আসে। সো আমরা যে ভ্যাট নিয়ে এত আলোচনায়, ভ্যাট প্রথম শুরু হয় হিস্ট্রি অফ ভ্যাট যদি দেখি, Maurice Lowry, Joint Director of the French Tax Authority, was first to introduce VAT on 10 April 1954. অর্থাৎ ব্যাট সিস্টেম হয়তো কাগজ কলমে বা আইনের মাধ্যমে আসতে হয়েছিল, হয়তো এর আগে হয়তো ব্যাট ছিল। কারণ আমরা দেখি যে অনেক সময় অনেক আইন বা যখন কোনো কিছু তৈরি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই আইনটা আগেও ছিল বা পরে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ধরনের একটা কিছু একসময় মানুষের মুখে মুখে বা কার্যকলাপে চলে আসতে একসময় সেটা আইনে পরিণত হয়ে গেছে। As the first country, France began to exercise VAT by repealing its own turnover system 1954. বাংলাদেশ আসে 1991 এ। আমরা জানি যে আমাদের ফর্মার ফিনান্স মিনিস্টার সাইফুর রহমানের আমলে, এরপরে আমাদের ভ্যাট একটা চেঞ্জ হয়ে 2012 এ আসছে। আমরা জানি যে প্রতিটা আইনি যদি কখনো অর্ডিন্যান্স থাকুক বা অ্যাক্ট থাকুক, সেটা কোনো না কোনো সময় সেটা আবার আইনে পরিণত হয় বা সেটাকে ডেভেলপ করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়। তো এই সিস্টেমটা আমাদের আছে। Tax and VAT is the money that people have to pay the government, which is used to provide public service. And also the money collected has become an instrument of fiscal policy to stimulate economic growth and to maintain economic stability in the country. এখন গভর্নমেন্ট, যে কোনো দেশেরই গভর্নমেন্ট, তার কিন্তু নিজস্ব ইনকাম থাকে না। নিজস্ব ইনকাম বলতে গভর্নমেন্ট তো সারা দেশ থেকে ট্যাক্স ভ্যাট বিভিন্ন তার যে কর্পোরেশন বা অন্যান্য প্রতিষ্ঠান থাকবে, তার মাধ্যমে সে রেভিনিউ জেনারেট করবে। অ্যাজ এ গভর্নমেন্ট তার তো নিজস্ব কোনো টাকা তৈরি করার কোনো ইস্যু থাকে না দেশে, আলাদিনের চেরাগ বা কোনো কিছু থাকে না, সেটার মাধ্যমে সে যা যাবে তাই হবে। সো তার ফুল ডিপেন্ডেন্সি অফ দ্য গভর্নমেন্ট টু দ্য
পিপল অফ দ্য কান্ট্রি। সে সারা দেশের লোকের যে ইনকাম, তাদের মাধ্যমেই কিন্তু গভর্নমেন্টের ইনকাম। সারা দেশের যেমন আমাদের বাহিরে যখন দেশে থেকে লোক যত বাহিরে যাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এটাও কিন্তু গভর্নমেন্টের একটা বড় সাইড। গভর্নমেন্টের মানি সার্কুলেশন হয়, গভর্নমেন্ট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেনিফিটেড হয়। Value tax is a tax which is charged on the increase in value of goods and services at each stage of production and circulation. অর্থাৎ আমরা ভ্যালু ট্যাক্সটা যখন ইনক্রিজিং ভ্যালু, অর্থাৎ যদি কেউ সাপোজ একটা লোক বা ধান কিনলো, ধান থেকে সে যদি অন্য কোনো কিছু তৈরি করে, বা গম কিনলো, গম থেকে যদি ফ্লাওয়ার তৈরি করে, আটা তৈরি করে, আটা থেকে যদি সে কোনো বিস্কিট তৈরি করে, মানে প্রতি স্টেজে তার যে ভ্যালুর চেঞ্জটা হবে, হয়তো গমের কেজি নিচ্ছে 20 টাকা, আটা তৈরি করার সময় তার দাম হয়ে গেল 40 টাকা, এই যে মাঝখানে যে 20 টাকা অ্যাড হইলো, এর উপরে তাকে ভ্যাট দিতে হবে, ভ্যাট দিতে হবে। আবার গম থেকে সে হয়তো অন্য একটা কিছু তৈরি করলো, সেটার উপরে যে ভ্যালুয়েশন হলো তাতে তাকে ভ্যাট দিতে হবে। সো ইনক্রিজিং ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা অ্যাড হয় তার উপরে গভর্নমেন্টকে একটা পার্সেন্টেজে ভ্যাট দিতে হয়। আমাদের দেশের স্ট্যান্ডার্ড রেট অফ ভ্যাট ইজ অ্যাকচুয়ালি 15%। যদি কোনো কিছু বলা না থাকে 15% ভ্যাট ধরতে হয়। তারপর আমাদের বিভিন্ন রেট দেওয়া আছে, এবং হয়তো সামনে বা ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আবার চেঞ্জও হচ্ছে, বা রেগুলারও চেঞ্জ হচ্ছে। অনেক সময় কোনো এমার্জেন্সি সিচুয়েশন যদি তৈরি হয়, তখনও গভর্নমেন্ট ভ্যাটের রেটটা চেঞ্জ করে, বা অনেক সময় আপ বা ডাউন দুটোই করে। That is essentially a hidden sales tax or consumption tax. এটা অ্যাকচুয়ালি কনজাম্পশন বা হিডেন সেলস ট্যাক্স এর চেয়ে কনজাম্পশন ট্যাক্সটাই বেশি বলা হয়। কারণ যে কনজিউমার ফাইনালি যার কাছে গুডস এবং সার্ভিসটা দেয়, সে পে করে পুরো টাকাটাই, এবং সেই কিন্তু পুরো ট্যাক্সের যে বার্ডেনটা সে কনজিউম করে, এনজয় করে, তার মাধ্যমে বার্ডেনটা তার শোল্ডারে পড়ে। হয়তো সে বুঝতে পারে না যে এই একটা ওষুধ যখন কিনে, একটা সাবান কিনলো, বা একটা বিস্কিট কিনলো, যে বিস্কিটের পিছনে যে কত ট্যাক্স ব্যাট অ্যাড হয়েছে, এটা অনেক সময় সে বুঝতেও পারে না, বাট সে কিন্তু গভর্নমেন্টকে রেগুলার ট্যাক্স দিচ্ছে। হয়তো তার ইনকামের উপরে ডাইরেক্ট দিচ্ছে না, সে বুঝতে পারে না, কিন্তু ব্যাট বা অন্য মাধ্যমে যেটা দিচ্ছে, এটা সে আসলে সব বুঝতে পারে না, বাট অনেক বড় একটা কন্ট্রিবিউশন সে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের বড় কন্ট্রিবিউশন তার গভর্নমেন্টের ফান্ডে থাকে, সেটা কিন্তু সে জানেও না। ব্যাটের ব্যাপারে আমরা বায়ার এবং সেলার, হয়তো আমরা যখন বাজারে যাই বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, বা আমরা যখন এই মুহূর্তে রেস্টুরেন্টের ব্যাটটা ফিরি, রেস্টুরেন্ট হইতে স্বপ্ন বা অন্য অন্য এসে ব্যাট ফিরি, আমরা যদি একটা চাইনিজ রেস্টুরেন্ট বা কোথাও খেতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এসি রেস্টুরেন্ট, নন এসি রেস্টুরেন্ট, এগুলোর উপরে কিন্তু ব্যাটের একটা পার্থক্য আছে। সো কোথাও খাওয়া দাওয়া করার পরে যখন বিলটা দেয়, দেখা যাবে নিচে ভ্যাট অ্যাড করা আছে। এখন একজন বায়ার এবং সেলার দুইজনের পার্সপেক্টিভ কিন্তু একটু ডিফারেন্ট। কারণ বায়ার যে সে হলো কনজুমার, ভ্যাট ইজ এ ট্যাক্স অন দা পারচেজ প্রাইস। সে বায়ার যে সে বুঝতেছে যে আমার যে ভ্যাটটা পে করলাম, সেটা যে পারচেজ প্রাইস, যে সেবাটা আমি নিলাম বা যে রেস্টুরেন্টে আমি খাইলাম, এই খাওয়ার বিলের উপরে লাস্টে দেখে একটা ভ্যাট যোগ করা আছে। সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যাট ইজ এ ট্যাক্স অনলি অন দা ভ্যালু রেট টু এ প্রোডাক্ট ম্যাটেরিয়াল সার্ভিস। যেহেতু আমরা ভ্যাটের ব্যাপারে বললাম যে এটা ইনক্রিজিং ভ্যালু, ইনক্রিজ ইন ভ্যালু যেটা আছে সেটার উপরে ভ্যাট অ্যাড করতে হয়। সো এখানে দেখা যাচ্ছে যে সেলার চিন্তা করে যে আমার যতটুকু ভ্যালু অ্যাড হয়েছে তারপরে আমি ভ্যাট যোগ করলাম। সে ভ্যাট যোগ করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেয়, বাট ফাইনালি সে সেই সমপরিমাণ টাকা কিন্তু কনজিউমারের কাছ থেকে বা ফাইনালি যার কাছে বিক্রি করতেছে তার কাছ থেকে সে নিয়ে নিচ্ছে। আমরা বলছিলাম যে রেট অফ ভ্যাট স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। এক্সপোর্ট অ্যান্ড ডিমড এক্সপোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে 0% ভ্যাট। কারণ এক্সপোর্টকে মোটিভেট করার জন্য, প্যাট্রোনাইজ করার জন্য দেওয়া 0% দেওয়া হয়েছে। আপনারা জানেন যে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তাদের এক্সপোর্টকে মোটিভেট করার জন্য যেখানে ইনসেন্টিভও দেয় গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের থ্রুতে, এবং বিভিন্ন সিএ ফার্ম সে ক্যাশ ইনসেন্টিভের কাজও করে, তারা মেইনলি ব্যাংক অডিট করে, তারাই ইনসেন্টিভের কাজগুলো করে থাকে। বিজনেসের আছে 2 and 4%, টার্নওভারের 4%, সার্ভিস বিভিন্ন রেটে ভ্যাট আছে। তো আমরা দেখতে পাবো সামনে যে বিভিন্ন
ক্যাটাগরি অনুযায়ী ব্যাটের যে বিভিন্ন সার্ভিসের আছে, সেখানে বিভিন্ন সার্ভিসের জন্য সেপারেট সেপারেট ব্যাট আছে, সেপারেট সেপারেট ব্যাট আছে। আর এক্সপোর্ট কে মেনলি যে কোনো দেশেই এক্সপোর্ট কে মেনলি তার হাইলাইট করার কারণ যে দেশ যত বেশি এক্সপোর্ট করবে সেই দেশ কিন্তু তত বেশি ফরেন রেভিনিউ বা আমাদের জানি যে কিছুদিন আগে ডলারের খুব সংকট ছিল রিজার্ভে। তো রিজার্ভটা ডেভেলপ করার সবচেয়ে বড় হয়েছে এক্সপোর্ট করা। যত বেশি এক্সপোর্ট হবে তত বেশি ফরেন রেমিটেন্স আসবে, তত বেশি তাদের সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এখানে তাদের ইটা ডেভেলপ হবে, সিস্টেম হোক বা তাদের রিজার্ভ হোক, ডেভেলপ হবে এবং ভালো কিছু তারা পাবে। ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স, আমরা শুরুতেই আলাপ করছিলাম যে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যখন একজন সার্ভিস হোল্ডার সে ডাইরেক্ট কোনো স্যালারি পে করে, সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স। যে সার্ভিস হোল্ডার সে স্যালারি নিচ্ছে, স্যালারির উপরে সে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে হয়তো মান্থ, তার এন্ড অফ দ্য মান্থ তার স্যালারি থেকে কেটে নিচ্ছে বা বিভিন্ন ভাবে সে দিয়ে জমা দিচ্ছে। মেনলি স্যালারি থেকে তারা এমপ্লয়ি, তাদের স্যালারি থেকে কেটে নেয়, প্রতি মাসে কেটে নিচ্ছে, তারা ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছে। আর so, liability to pay a tax, and the burden of the tax falls on the same person, and the tax is called a direct tax. অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সটা যে ব্যক্তি যার উপর পড়বে সেই দিবে। যেমন আমরা প্যাটের ক্ষেত্রে দেখি যে হয়তো ম্যানুফ্যাকচারার সে ডিস্ট্রিবিউটারের কাছে দিচ্ছে, হোলসেলারের কাছে দিচ্ছে, হোলসেলারের কাছ থেকে কনজিউমার কিনছে, অর্থাৎ বা ট্যাক্সের বার্ডেনটা শিফট হয় একজনের কাছে আরেকজনের, আরেকজনের ফাইনালি কনজিউমারের কাছে চলে আসে। বা ডাইরেক্ট ট্যাক্স এই ধরনের সুবিধা নাই। ডাইরেক্ট ট্যাক্সের যে ফাইনাল বার্ডেনটা যার ইনকাম যে পার্সনের তার উপরই পড়তে হয় এবং তাকে দিতে হয়। ইটস বার্ডেন ক্যান নট বি শিফটেড টু আদার, এটা বলছে যে বার্ডেনটা কারোর উপর শিফট করা যাবে না, তাকে নিজেকেই দিতে হচ্ছে। যেমন ডাইরেক্ট ট্যাক্সের যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ইনকাম, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এন্ড গিফট ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। যেমন আমরা যদি একটু আবার একটু দেখি যে ইনকাম ট্যাক্স তো আমরা বুঝলাম যে যারা স্যালারি ইনকাম তারা কর্পোরেট ট্যাক্স কোম্পানি দিচ্ছে। ওয়েল ট্যাক্স, আপনারা জানেন ইনকাম ট্যাক্সে দেখবেন যে ওয়েল ট্যাক্স এর উপরে একটা সারচার্জ বা ট্যাক্স দিতে হয়। গিফট ট্যাক্স, যখন যে গিফট করবে তাকে তার যদি গিফট করে, গিফটেরও একটা এক্সেমশন লিমিট আছে, এর উপরে যখন যাবে বা তাকে গিফট সে করতে পারে না, তাকে গিফট করবে তখন সেটার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। So এটা ডাইরেক্ট ট্যাক্স হিসেবে এটা কারোর উপরে বর্তানো যায় না। Indirect tax, liability to pay a tax is on one person and the burden of tax falls on the some other person. The tax is called an indirect tax. যেটা আমরা ব্যাটের ব্যাপারে দেখলাম যে যেভাবেই হয় বার্ডেনটা বিভিন্ন আদার পার্সনের উপরে চলে যাচ্ছে। Thus, it is a tax whose burden can be shifted to other, অর্থাৎ বার্ডেনটা একজনের থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়। ফাইনালি যদিও কনজিউমার সে পুরা ট্যাক্সটা এনজয় করে, কনজিউমারের আর কোনো ওয়ে থাকে না যে এই ট্যাক্সটা অন্য কারোর উপরে ট্রান্সফার করে বা অন্য কারো দিবে, তার আর কোনো অ্যাকচুয়ালি ওয়ে থাকে না। এক্সাম্পল হিসেবে আমরা দেখি ভ্যাট, ভ্যালুয়েড ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি। আমরা জানি যে যখন কাজ কোনো একটা গাড়ি যখন কাস্টমস থেকে ছাড়িয়ে আনে, সেই গাড়িতে যে ট্যাক্স বা কাস্টম ডিউটি বা অন্যান্য ডিউটি পে করে সে পে করে আসে, সেই ট্যাক্সটা যখন গাড়িটা বিক্রি করে সে কিন্তু সব ট্যাক্স পে করছে, সব খরচ সবকিছু সবই কিন্তু আবার যার কাছে বিক্রি করে কনজিউমার, তার কাছ থেকে সে পুরোটাই আদায় করে বা কালেক্ট করে। অর্থাৎ এখানেও কিন্তু সে নিজে বার্ডেন না, যে ব্যবসায়ী তার কিন্তু পুরো ট্যাক্সের বার্ডেনটা এক পয়সাও তার নিজের পকেট থেকে যায় না। হয়তো ফর দ্য টাইমিংটা দিচ্ছে, বাট পরবর্তী সে যখনই গাড়িটা ফাইনালি সেল হয় তখনই কিন্তু পুরোটাই সে আবার নিয়ে নিচ্ছে। সাপ্লিমেন্টারি ডিউটি যখন চার্জ হয়, যে সমস্ত গুডস এর উপরে বা সার্ভিসের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, সেই সাপ্লিমেন্টারি ডিউটি যেগুলো যখন মার্কেটে বিক্রি হয় প্রোডাক্টগুলো, তখন কিন্তু তারা সাপ্লিমেন্টারি ডিউটি সবাই কিন্তু কস্টিং করে। যখন কোনো প্রোডাক্ট বা গুডস বা সার্ভিসের কস্টিং হয়, তখন কিন্তু তার সাথে যত ধরনের কস্ট জড়িত আছে এরপরে প্রফিট অ্যাড করে বা মার্জিন অ্যাড করে তারপরে কিন্তু সেল করে। সো তারা প্রিভিয়াসলি যত পে করছে সবকিছু অ্যাড করে কিন্তু ফাইনাল কনজিউমারের কাছে সেল করতেছে। সো এখানে বার্ডেনটা নিজের না, এটা ফাইনালি কনজিউমারের উপরই পড়তে হয়, অর্থাৎ বার্ডেন ক্যান বি শিফটেড হিয়ার। ট্যাক্স এবং ভ্যাট অ্যাকচুয়ালি এটা যারা পে করে তাদের জন্য একটা পেইন, কারণ কোনো মানুষই ট্যাক্স এবং ভ্যাটের টাকা পে করতে চায় না। দেখবেন যে যখন কেউ অফিসে
জয়েন করেন, আপনি যদি দায়িত্বে থাকেন ট্যাক্স ব্যাট কাটার, যখন কাটবেন দেখবেন তারপর মনটা খারাপ হবে, সে বলবে আমি কেন ট্যাক্স দেবো, বিভিন্ন ধরনের কথা, গভর্নমেন্ট এইটা করে না ওইটা করে না, যদিও আসলে এটা তো অফিসে বলে লাভও নাই, আমি কি গভর্নমেন্টের কাছে বেনিফিট পেয়েছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বাট প্রত্যেকটা মানুষই বাবা মা, কারণ আপনি আমি এই দেশে বসবাস করতে হইলে লোকাল ল অফ দ্য ল্যান্ড উই মাস্ট হ্যাভ টু ফলো, মাস্ট হ্যাভ টু মেনটেন, মাস্ট হ্যাভ টু কমপ্লাই। আদারওয়াইজ আপনি আমি ব্যবসাও করতে পারবো না, দেশে বসবাস করতে পারবো। সো আইন যেটা আছে সেটা আমাদের মানতেই হবে। ভ্যাট সিস্টেম অ্যাক্ট as a supplementary tax that can help make up for revenue loss due to income tax evasion. ইনকাম ট্যাক্সের যে ফাঁকি বা বিভিন্ন ধরনের হয় সেখান থেকে যতটুকু গ্যাপ হয় ব্যাটের কারণে এটা পেয়ে থাকে গভর্নমেন্ট। ব্যাট মেবি এটা গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি ব্যাট মেবি সিলেক্টিভলি অ্যাপ্লাইড। তো এখানে বলছে যে ব্যাট সিস্টেম অ্যাক্ট অ্যাজ এ সাপ্লিমেন্টারি ট্যাক্স দ্যাট ক্যান হেল্প মেক আপ ফর রেভিনিউ লস ডিউ টু ইনকাম ট্যাক্স ইভেশন। এটা ট্যাক্স যত গভর্নমেন্ট আইন বা যত ধরনের চেষ্টা চালাক, তারপরও আমরা দেখি কিছু লোক থাকে তারা কিছুটা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে, চেক টেকে জমা দেবে না, মানে বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে থাকে। অনেকে আছে প্রতিষ্ঠান, সে তার ইনকাম তার চেয়ে কম দেখায় যাতে পুরো ট্যাক্সটা তার দেওয়া না লাগে, মানে বিভিন্ন ধরনের ইস্যুর মাধ্যমে একসময় তারা একটু যতটুকু ফাঁকি দিতে পারে বা যতটুকু করা যায় সেটা চেষ্টা করে। এ কারণে গভর্নমেন্টের একটা বড় লস হয়। সো এখানে এইটা মিন করছে যে যখন এই ধরনের একটা লস গভর্নমেন্টের হবে, সেই লসটা মেক আপ করার জন্য ভ্যাট সিস্টেমটা গভর্নমেন্টের অনেক বড় একটা হেল্প করতেছে। গভর্নমেন্টের এটা একটা বড় হেল্পফুল হচ্ছে যে ভ্যাটের ওখানে যতটুকু লস হয় এখান থেকে সেটা আবার সে কালেক্ট করতে পারতেছে। That may be selectively applied to specific goods or business entities as a control mechanism. এটা আমরা জানি যে বিভিন্ন গুডস এবং সার্ভিসের উপরেই কিন্তু ভ্যাট ইম্পোজ করা হয় বা ইম্পোজ করে। দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে শিল্প কারখানা আছে বা ব্যবসায়ী আছে, প্রত্যেকের বিজনেস আইটেম কিন্তু এক না, প্রত্যেকের গুডস এবং সার্ভিস কিন্তু এক না। যে ব্যাংক ব্যবসা করে, ব্যাংকিং বিজনেস দ্বারা দেখা গেছে ব্যাংকিং বিজনেস আছে, যে কোম্পানি ফ্রিজ তৈরি করতেছে, টেলিভিশন তৈরি করতেছে, অন্য কিছু সেইটাও করতেছে, সে দেখা যাচ্ছে যে ওই একই তার হয়তো বিভিন্ন কনসার্ন থাকে সাবসিডিয়ারি কোম্পানি থেকে বা বিভিন্ন এন্টিটি থাকে, বাট একই কোম্পানি দিয়ে বা একই এন্টিটি দিয়ে সে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি অফ প্রোডাক্ট তৈরি করে না, তো সেম লাইন অফ বিজনেস করতে পারে। তো যে টিভি তৈরি করতেছে, সে ফ্রিজ তৈরি করতেছে, এটা হচ্ছে কিন্তু সেপারেট কারখানার মাধ্যমে বাট এন্টিটি সেম হতে পারে। বাট যারা সিট তৈরি করছে, যেখানে টিভি তৈরি হয়, দেখা যাবে যে ওই ফ্যাক্টরিতে গার্মেন্টস প্রোডাক্ট হবে না। সো এজন্য তাদের লাইনটা ডিফারেন্ট থাকে। ইট মে অলসো ইফেক্টিভলি বি ইউজ টু প্রোটেক্ট লোকাল ইন্ডাস্ট্রিজ। দেখা যাচ্ছে যে ভ্যাট সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে লোকাল ইন্ডাস্ট্রি অনেক সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়, বিভিন্ন ধরনের কাজ করে, যে কারণে লোকাল ইন্ডাস্ট্রিটা অনেক সময় গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে বিজনেস করতে পারে। এই সিস্টেমের মাধ্যমে অনেক ইন্ডাস্ট্রি উপকৃত। আমরা মাঝে মাঝে দেখি যে অনেক কোম্পানি ভ্যাট অথরিটি বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে আবেদন করে তাদের যে বিষয়ের উপর ভ্যাট আছে সেটা তারা মওকুফ করে আনে, এবং গভর্নমেন্ট এটা অনেক সময় সাপোর্টটা দিয়ে থাকে। That is that system which encourages personal savings and investment, principal elements of a healthy economy by taxing only consumption. Compared with the alternative in indirect taxation, the VAT has more revenue potential. It is more equitable and transparent. আমরা প্রথম থেকে বলে আসছি যে গভর্নমেন্টের যে রেভিনিউ আসে এটার একটা বড় পোর্টফোলিও, বড় স্কোপ হচ্ছে ভ্যাট। ভ্যাটের মাধ্যমে গভর্নমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ পায় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মাধ্যমে। যে উইং গুলো আছে এর মধ্যে ভ্যাটের নেটটা অল ওভার বাংলাদেশ, যে কারণে ভ্যাটের স্কোপটা অনেক বেশি। ইট ইজ মোর ইকুইটেবল এবং ট্রান্সপারেন্ট। এটা আসলে
ট্রান্সপারেন্ট এই কারণেই যে এখানে হিসাবটা আপনারা জানবেন যে ভ্যাটের কিন্তু হিসাব খুবই স্বচ্ছভাবে রাখতে হয়, যে রেজিস্ট্রি গুলো মেনটেন করতে বলে সেগুলো রাখতে হয়, সফটওয়্যার আলাদা। আমরা যখন কোনো সুপার শপে বা কোনো রেস্টুরেন্টে খাই, দেখবেন যে বিলটা আসে এখানে খুব ট্রান্সপারেন্ট ভাবে কোনো মারিকাস নাই, ডাইরেক্ট যে আসে তার উপর পার্সেন্টেজ। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যালকুলেশনে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম বা বিভিন্ন কনসিডারেশন, বিভিন্ন স্কোপ, বিভিন্ন এক্সামশন সবকিছু আসলে ফলো করে তারপরে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন হয়। ভ্যাটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড। ডিসঅ্যাডভান্টেজ একটাই যে কাস্টমার আসলে কোনো কাস্টমার বা কনজিউমার কোনো প্রতিষ্ঠান সে পার্সোনালি ভ্যাট পছন্দ করে না, কারণ সে মনে করে ভ্যাট তার খরচ। অ্যাকচুয়ালি খরচই হয়। আমি যখন কোনো কিছু দ্রব্যের যখন ভ্যাট বসানো হয়, দেখা গেলো যে একটা গুডস আমি কিনবো, তার দাম আসলে 100 টাকা, ভ্যাটের কারণে তার দাম হয়ে গেছে 115 টাকা, 15% ভ্যাট অ্যাড করার ফলে। তো এটা আমার জন্য একটা বার্ডেনই, এটা আমার জন্য একটা খরচই, কারণ আমি 100 টাকা খরচ করে আগে পারতাম, এখন আমাকে 115 টাকা খরচ করতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা লাস্টে যে এটা দেখতেছি, ভ্যাট ইনক্রিজ ইনফ্লেশন। আমরা কি ইনফ্লেশনটা বুঝি? কেউ একটু বলবেন ইনফ্লেশন কি? স্যার, পারি না। আমরা দেখি যে গভর্নমেন্ট বলে যে এত ইনফ্লেশন, এত ইনফ্লেশন, বিভিন্ন কথা শুনি আমরা। ইনফ্লেশন অ্যাকচুয়ালি তখন দেখা যাচ্ছে যে ভ্যাট ইনক্রিজ ইনফ্লেশন আমাদের রেগুলার যে প্রাইস তার চেয়ে যখন হঠাৎ করে কোনো গুডস বা সার্ভিসের দামটা বেড়ে যায়। সাপোজ আমি 10 টাকার জিনিস যখন 12 টাকা দিয়ে কিনবো, দেখা যাচ্ছে যে সেম পরিমাণ গুডস আমি কিনছি পূর্বে 10 টাকা, এখন 12 টাকায়। এই 2 টাকা কিন্তু আমার জন্য ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে কি আমার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। কারণ কি, যদি আমি উল্টো চিন্তা করি যে আমি আগে 10 টাকায় যে গুডস পাইতাম, ঠিক আছে, এখন তো আমার কাছে 10 টাকাই আছে, আমার কাছে তো 12 টাকা নাই বা 2 টাকা নাই, তখন আমি 10 টাকা দিয়ে সেম গুডস পাবো না, একটু হলে আমি কম পাবো। এটাই কিন্তু ইনফ্লেশন, অর্থাৎ যখন বেশি পরিমাণ টাকা কম পরিমাণ দ্রব্যের পিছনে দৌড়ায়। এটা ইকোনমিতে ডাইরেক্ট এভাবে একটা কথা যে যখন বেশি পরিমাণ টাকা কম পরিমাণ দ্রব্যের পিছনে দৌড়ায়, অর্থাৎ দাম বেড়ে যাওয়ার পরে তখন দাম যখন বেড়ে যায় তখন মানুষের আসলে যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটিও কমে যায়। এখন একটা দ্রব্যের দাম 100 টাকা, পূর্বে ভ্যাট ছিল না, দেখা গেলো এই ফাইন্যান্স অ্যাক্টে তার উপরে 15% ভ্যাট অ্যাড করলো, তখন দেখা যাবে যে সেই দ্রব্যটা পূর্বে কিনছেন আপনি 100 টাকা দিয়ে, এখন কিনবেন 115 টাকা দিয়ে। এখন মনে করেন আপনার যে বাজেট, আপনার কাছে 115 টাকা নিয়ে আছে 100 টাকা, তখন যদি আপনি কিনেন, তখন আপনার কি দাম বেশি দিয়ে কিনতে হবে, ওই কম পরিমাণ কিনতে হবে হয়তো। আগে যদি আমরা কোয়ান্টিটি দিয়ে ধরি যে 1000 কিলো ছিল, এখন হয়তো আপনি 900 গ্রাম কিনবেন, 1 কিলো ছিল অর্থাৎ 1000 গ্রাম, এখন হয়তো আপনি 115 টাকা দিয়ে দিতে পারতেছেন, আপনি 100 টাকা কিনতেছেন, আপনি পাইতেছেন 900 গ্রাম বা 950 গ্রাম, অর্থাৎ আপনি পরিমাণে কম পাচ্ছেন। এটা আসলে ইনফ্লেশনটা এ কারণেই। আমরা দেখি যে মাঝে মাঝে যখন মরিচের দাম বাড়ে, দেখা যাচ্ছে যে 1 কেজি মরিচ 200, 300, 400, 500 টাকা বিক্রি হয়, যে মরিচের দাম হচ্ছে 50 টাকা। তখন আপনি যখন দাম বাড়বে, তখন কিন্তু আগে আপনি 1 কেজি মরিচ কিনতেন, এখন কোনোভাবে 1 কেজি কিনতে পারবেন না, বা 250 কিনছেন, এখন 250 কিনতে পারতেছেন না, আপনি কিনতেছেন হয়তো 10 টাকার, 15 টাকার মরিচ, হয়তো কয়েকটা পাইতেছেন, কিন্তু তার মধ্যে এটাই একটা ইনফ্লেশনের ইম্প্যাক্ট। ভ্যাটের জাস্টিফিকেশন বিভিন্ন ধরনের দেওয়া হয়, এটা আসলে অ্যাকচুয়ালি হয়তো গভর্নমেন্টের ক্ষেত্রে জাস্টিফিকেশন, হয়তো আমাদের ক্ষেত্রে আমাদের মনে হবে না এটা রিয়েল জাস্টিফিকেশন না, এটা হয়ে থাকে। আমরা to increase the competitive of Bangladeshi industry by removing cascading effect of the traditional sales tax system, to encourage the taxpayer by the input tax credit method, ensuring better tax compliance, to help in fiscal consolidation of the country in bringing a steady source of revenue
reducing the debt burden to encourage and result in a better administrative tax system that deters tax evasion. এটা বিভিন্ন জাতীয় বলে যে সেখানে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা ইস্যু আছে, সেটা গভর্নমেন্ট যদি চায় সেটা অন্য মাধ্যমে দিতে পারে, বাট আমরা ধরে নিলাম যে না, এটা গভর্নমেন্ট একটা জাস্টিফিকেশন নিয়েই করছে। আর যে কোনো আইনের একটা জাস্টিফিকেশন থাকে, মেনলি গভর্নমেন্টের পার্সপেক্টিভে দেখে, পাবলিকের পার্সপেক্টিভে দেখে। এ কারণে দেখা যায় যে যখন কোনো ফাইন্যান্স অ্যাক্ট হয়, তারপরে যখন কোনো সেন্সার, সেটা নিয়ে কিন্তু রেগুলার অনেক ধরনের ডায়লগ, অনেক ধরনের মিটিং, অনেক ধরনের সেমিনার হয়। এবং যে ইস্যুগুলো মনে করে না এটা জনগণ খুব ডিপলি ডিফাইন হবে বা এটা দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে, তখন কিন্তু সেই বিষয়টা বাদ দেওয়ার চেষ্টা করে এবং একসময় গভর্নমেন্ট মেনেও নেয়। আমাদের ব্যাটের যে স্কোপ আছে বাংলাদেশে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু-এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, যেটা প্রিভিয়াসলি ছিল ভ্যাট এডেড ট্যাক্স 1991, রুল ছিল 1991, এবং ফাইন্যান্স অ্যাক্ট ছিল, এসআরও ছিল। এসব দেখা যাচ্ছে যে দিন দিন পরিবর্তন হবে, অ্যামেন্ডমেন্ট হবে। তো আমাদের ব্যাটের ক্ষেত্রে যে আইনগুলো আছে, এই আইনগুলা ফলো করেই কিন্তু গভর্নমেন্ট কাজ করে, এবং যখন যেটা চেঞ্জ করা দরকার হয় সেটাও করে। আমরা যে কোনো আইনের একটা অ্যামেন্ড হয়, তারপর বিভিন্ন কেস লাও দেখে। আপনারা যখন কোনো ব্যাটের ইস্যু নিয়ে কোনো ঝামেলা হয়, যখন কোর্ট বা বিভিন্ন পর্যায় পর্যন্ত যায়, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশেরও রেফারেন্স শো করে, বা বাংলাদেশের যদি ব্যাটের কোনো কেস থাকে প্রিভিয়াসলি, সেই কেসটা বা রেফারেন্সটা শো করে, তখন কোর্টের মাধ্যমে প্লেস করে কোর্ট থেকে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করে। VAT is imposed on goods and service, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে VAT actually imposed on goods and service at import stage, manufacturing, wholesale and retail level. A uniform rate of VAT is 15% applicable for both goods and services. A uniform rate of VAT, যেটা আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড রেট, VAT is compulsory for wholesaler, retailer or selected items. Export আর জিরো রেটেড, যেটা আমরা প্রথমে আলাপ করছিলাম যে এক্সপোর্টে অ্যাকচুয়ালি VAT প্রাইস বা এক্সপোর্টকে মোটিভেট করার জন্য হোক, বা গভর্নমেন্টের স্বার্থেই, কারণ রেমিটেন্স বাড়ানোর জন্য সে যত বেশি এক্সপোর্ট হোক, এ ধরনের এক্সপোর্ট বাড়ুক, রেমিটেন্স আসুক, জিরো রেট সে কারণে দিয়ে দেওয়া হচ্ছে। এক্সপোর্টের ব্যাপারটা কি বলেন স্যার, শুনতে পাইনি। কি বলছেন, আবার একটু বলেন। এক্সপোর্টের ব্যাপারটা স্যার কি বললেন স্যার, শুনতে পারিনি। কোনটা কোনটা? আগের পেজে স্যার। একটু এখানে না আগের পেজে? আগের পেজে স্যার, লাস্টের পয়েন্টটা স্যার, এক্সপোর্ট এট 0% রেটিং। এক্সপোর্ট বলতে আমাদের দ্বারা, সাপোজ গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যত প্রোডাক্ট বাইরে সেল করা হচ্ছে, বাংলাদেশ পাচ্ছে রেমিটেন্স ডলারের ফরম্যাটে। রেমিটেন্স যত পায় গভর্নমেন্টের কিন্তু এটা সবচেয়ে বড় লাভবান হয়। কারণ বাইরে থেকে যখন রেমিটেন্স আসে, গভর্নমেন্ট যখন আপনাকে আমাকে টাকা দিবে, সে কিন্তু বাংলাদেশি টাকার ফরম্যাটে দেয়, এবং এই রেমিটেন্সটা আবার গভর্নমেন্ট
বিভিন্ন দেশে যখন ফরেন ট্রানজাকশন হয় বা এই দেশে কোনো কিছু ইম্পোর্টও করতে হয় তখন কিন্তু রেমিটেন্সটা সে ইউজ করতে পারে। আমরা বিগত সময় দেখেছি যে একসময় রেমিটেন্স আমাদের 10 বিলিয়ন বা তারও কমে নেমে আসছে। যে কারণে একসময় ব্যাংক এলসি অফ করে দিছিল। জানেন যে তখন বাইরে থেকে কোনো কিছু আনা বন্ধ ছিল। মানে বিভিন্ন কন্ট্রোল মেকানিজম ইউজ করে বন্ধ করে এবং পরবর্তীতে দেখা গেল যে যারা বাহিরে ম্যান পাওয়ার যারা আছে বাইরে জব করে বা দেশের বাইরে আছে তাদেরকেও বিভিন্ন ভাবে প্রণোদনা দিচ্ছে। তারা যখন টাকা পাঠায় সেটার উপরে কিন্তু যে টাকা পাঠায় তার উপর আরেকটা ইনসেনটিভ দেওয়া হয়, পার্সেন্ট বাড়াইয়ে গভর্নমেন্ট দিচ্ছে। এভাবে বিভিন্ন ভাবে মোটিভেট করে এখন দেখেন রেমিটেন্সটা একটা ভালো পর্যায়ে আসছে। এই কারণে যে গভর্নমেন্ট চাচ্ছে যে এক্সপোর্টস উপরে কোনো ভ্যাট ধরবে না, 0% মানে কোনো ভ্যাট নাই। যাতে আমাদের দেশে যারা ব্যবসায়ী আছে তারা বেশি, বেশি উৎপাদন করবে, বেশি, বেশি বাহিরে রপ্তানি করবে। ফরেন রেমিটেন্সটা আমাদের আসে। এই কারণে 0 রেট এটা অ্যাকচুয়ালি মোটিভেট করার জন্য ব্যবসায়ীদের। বুঝতে পারছি। VAT is payable at the time of supply of goods and services. Turnover tax at the rate of 4% is leviable where turnover amount is less than টাকা 30 lakh. Previous rate change হয়েছে 180 lakh ছিল। Some industries like agro-based cottage industries are exempted from VAT. Tax paid on inputs are creditable against output. Tax return are to be submitted on monthly, quarterly or half yearly basis as notified by the government. অর্থাৎ ভ্যাটের রিটার্নটা প্রতি মাসে, এখন যদিও এটার একটা মানে প্রতি মাসে ভ্যাটের রিটার্নটা দাখিল করতে হয়। ভ্যাটের যে 3টা টাইপ বলছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। এটা আমরা ডিটেইলসটা দেখবো। ভ্যাটের কিছু মেকানিজম আছে, এটা জাস্ট থিওরিটিক্যাল, পরীক্ষার জন্য ততটাই না, যেটা পরীক্ষার জন্যই সেটাই আমি একটু বলছি। আমরা এখানে যে প্রসেসটা দেখতে পাচ্ছি যে সাইকেলটা, আমরা একদম উপরে তাকালে দেখতে পাচ্ছি যে প্রডিউসার আছে, ম্যানুফ্যাকচার আছে, ডিস্ট্রিবিউটর আছে, রিটেলার আছে, কনজিউমার আছে। এবং প্রডিউসার যখন ম্যানুফ্যাকচারের কাছে কোনো কিছু সেল করে তখন অবশ্যই কিছু ভ্যালিডেশন করে, মানে সে যে টাকা দিয়ে কিনে তার চেয়ে একটু বেশি টাকাই বিক্রি করে। অর্থাৎ এখানে যে ভ্যালুয়েশনটা হবে তার উপরে একটা ভ্যাট সে কেটে সে বাংলাদেশ ব্যাংকে জমা দিবে, অর্থাৎ সোনালী ব্যাংক বা অন্য ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিবে, অর্থাৎ গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে অ্যাজ এ এক্সচেঞ্জ। ম্যানুফ্যাকচার যখন ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করে তখনও তার একটা ইনক্রিজ ইন ভ্যালু, দ্যাট ইজ ভ্যালুয়েশন হয়, সেও তখন একটা অ্যামাউন্ট জমা দিচ্ছে। আবার ডিস্ট্রিবিউটর যখন রিটেলারের কাছে দিচ্ছে তখনও সে জমা দিচ্ছে একটা অংশ কেটে। রিটেলার যখন কনজিউমারের কাছে দিচ্ছে তখনও ভ্যাটের একটা অংশ কেটে সে জমা দিচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে ইচ স্টেজ অফ প্রোডাকশন আর সার্কুলেশন ভ্যাট কেটে গভর্নমেন্টকে জমা দিচ্ছে। বাট ফাইনালি আমরা যে ট্রলিটা দেখতেছি বা ঝুড়িটা দেখতেছি, এখানে কনজিউমার কিন্তু যে গুডসটা সে কিনলো সেটা নিয়ে বাসায় চলে গেল। অর্থাৎ তার ভ্যাটের বার্ডেনটা অন্য কাউকে দেওয়া কোনোভাবেই সম্ভব হলো না। বাট প্রিভিয়াস স্টেজে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই যখন সে সেল করতেছে, ভ্যাট কেটে রাখছে বা ভ্যাট ইম্পোজ হচ্ছে, সেই সম পরিমাণ টাকা কিন্তু পরের জনের কাছ থেকে সে বিক্রি করতেছে, অর্থাৎ পরের জনের কাছে কিনে নিতেছে। সে কারণে দেখা যাচ্ছে যে ভ্যাটের বার্ডেনটা শিফট হয়েছে। বাট কনজিউমার কাছে যাওয়ার পরে কনজিউমার সে নিজে কিন্তু বাসায় নিয়ে সে যদি খাদ্যদ্রব্য হয় খেয়ে ফেলে বা পোশাক হয় সে ব্যবহার করে, বাট সে কিন্তু আর সেটা থেকে অন্য কারোর কাছে ভ্যাট আদায় করার তার কোনো স্কোপ নাই। যে কারণে ফুল বার্ডেন শিফটেড টু দ্য কনজিউমার এবং সেই বার্ডেনটা নিয়ে নিচ্ছে। ভ্যাটের বিভিন্ন সিস্টেম যেটা আমরা দেখবো যে advanced trade VAT at imported stage, turnover and costing industry,
ডিটারমিনেশন অফ ডেফিনেশন অফ সার্ভিসেস, অ্যাডভান্স ভ্যাট, যেটা আমরা দেখবো যে কাস্টমসে যখন কোনো গুডস এবং সার্ভিস বাইরে থেকে আসে, সেখানে যখন সেটা আনে, সেখানে কিন্তু তাদের ভ্যাট পেমেন্ট করে দিতে হয়। সেখানে কাস্টমস অফিসারই সবকিছু কেটে রাখে। আমরা ইনপুট ইনপুট বলতে আমরা যখন কোনো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এটা আসলে ইম্পর্টেন্ট। ইনপুট মিনস অল কাইন্ডস অফ র ম্যাটেরিয়ালস, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, মেশিনারি, স্পেয়ার পার্টস thereof except labor, land, building, office equipment and transport. All goods imported, purchased, acquired or otherwise produced in any way for the purpose of sale, exchange or transfer in connection with the business, এগুলা সবই ইনপুটস হিসাবে ইউজ হয়। এবং এই ইনপুটের যে এই ইনপুটস এর যে ম্যাটেরিয়ালস গুলো এখানে আছে, সেগুলো যখন সে ক্রয় করে তার উপরে যদি কোনো ভ্যাট পে করে, এই ভ্যাটটা পরবর্তীতে সে ক্রেডিট হিসেবে পূরণ করতে পারে বা রিফান্ড হিসেবে বা অ্যাডজাস্ট করতে সুযোগ পায় সে। So input means the value added tax paid on inputs imported by a registered person or purchased by him from any other registered person, and also include advance payment of VAT at import stage. মানে যে প্রিভিয়াসলি যদি সে বাইরে থেকে কোনো পণ্য আনে, সেটার উপরে যদি ইম্পোর্ট স্টেজে কোনো ভ্যাট দেয় বা কোনো রেজিস্টার্ড পার্সনের কাছে কিনে সেখানে কোনো ভ্যাট দেয়, সেই ভ্যাটটা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারে। Taxable person import tax on import on local purchase goods and services, output tax, tax collected on taxable supplies from customer, tax due or credit, remits the difference to research your claims on credit, সেটা সে তার কাছ থেকে দাবি করতে পারে। Output tax means the value added tax which is payable at the time of selling of goods or providing of services. VAT charged on sale, VAT charged on sales output tax minus VAT paid on purchase input tax equal to VAT due or creditable. অর্থাৎ যখন কেউ রিটার্ন সাবমিট করে বা সে ভ্যাটের ক্যালকুলেশন করে, সে দেখে যে সে কত টাকা সেল করছিল, সেখানে কত টাকা তার ভ্যাট হয়, ট্যাক্স মানে ভ্যাট হয়, এবং ভ্যাট পেইড অন পারচেজ, এবং পারচেজ করার সময় সে কত টাকা ভ্যাট পেড করছে, দুইটা মাইনাস করার পরে যদি ডিউ থেকে পে করবে, ক্রেডিট থাকলে সে সেটা ক্লেম করবে, সেটা আদা মানে দাবি করবে রিফান্ড হিসাবে, বা পরবর্তী যদি ব্যাটারি আসে সেখানে অ্যাডজাস্ট করতে পারে। আমরা ভ্যাটে এক্সেম্পটেড আছে, আমরা জানি এক্সেম্পটেড মিন্স গুডস এন্ড সার্ভিস এক্সেম্পট ফ্রম পেমেন্ট অফ ভ্যাট আন্ডার দ্য ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। যেমন আমরা ফিশেস, মিটস, ভেজিটেবল, ফ্লাওয়ার, রাইস, হুইট, কটন, ট্রান্সপোর্টেশন সার্ভিস, এয়ারলাইন্স, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ এই সমস্ত কিছু আছে যেগুলোর উপরে ভ্যাট এক্সেম্পট ধরে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে ট্যাক্স পিরিয়ড, means a period of 1 month or such period as the government by notification in the official gazette fixed in this behalf। অর্থাৎ ট্যাক্স পিরিয়ডটা, যেটা আমরা জানি যে আমাদের ট্যাক্স পিরিয়ড হচ্ছে প্রতি মাসে আমাদের ট্যাক্স জমা দিতে হয়। Taxable goods means the goods which are not included in the first schedule, example bottle, drinking water, beverage, bottle, oil, etc. Taxable service means any service which is not included in the second schedule, example অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিস, হোটেল, রেস্টুরেন্ট, মোটর, গ্যারেজ, ওয়ার্কশপ এটসেট্রা। অর্থাৎ যে সার্ভিস গুলো আমরা দেখবো যে সার্ভিস অনুযায়ী আমাদের ভ্যাটের পার্থক্য বা বিভিন্ন আছে। কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট অফিসের সাথে একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, মিনস অ্যান অ্যাকাউন্ট মেনটেন্ড উইথ দ্য কমিশনার বাই এ রেজিস্টার্ড পারসন ইন এ স্পেসিফাইড ফর্ম in which details of purchase, sales, treasury, deposit, payable and creditable VAT and where applicable other taxes shall be entered. এটা গভর্নমেন্ট এখন আসলে ভ্যাটের ব্যাপারটা অনেক কঠিন ভাবে মেনটেন করে, যে কোনো অফিস যে কোনো কিছু দেখা যাচ্ছে যে তাদের সবকিছুই গভর্নমেন্টের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। আমরা টার্নওভার ট্যাক্স করছি, টার্নওভার means all money received and receivable by a person in a certain period for the supply of taxable goods produced by him or for rendering taxable service by him। আমরা যদি একটা সিএ ফার্মকে বলি যে আপনার বাৎসরিক টার্নওভার কত, এর মানে ওই বছরে তার অডিট, অ্যাকাউন্টিং বা অন্যান্য সার্ভিস থেকে টোটাল যে রিসিভ বা রিসিভেবল অর্থাৎ ইনকাম হয়েছে, সেটা আইদার ক্যাশ হোক
আর রিসিভেবল হোক, সেটা যোগ করার পরে যে টাকাটা আসে সেটাই কিন্তু টার্নওভার। আমরা যখন কোনো পরিচিত লোকের সাথে দেখা কথা বলি বা তার বিজনেসের কথা বলি, তখন কিন্তু আমরা বলি যে আপনার অ্যানুয়াল টার্নওভার কেমন। যখন অ্যানুয়াল টার্নওভারটা আমরা জিজ্ঞেস করি এবং সে যখন একটা বড় অ্যামাউন্টের কথা বলতে পারে বা বলে, তখন আমরা বুঝতে পারি যে তার বিজনেসের সাইজটা কেমন এবং তার ভালো একটা বিজনেস আছে এবং ভালো একটা ইয়ে আছে, এটা আমরা বুঝতে পারি। আমরা 20 মিনিট একটা বিরতি দেবো একটু, আমার একটা কাজ আছে, একটু কাজটা করে আমি আবার জয়েন করতেছি। হ্যালো, ওকে স্যার। একটু প্লিজ, হ্যাঁ, ওকে স্যার। 20 মিনিট একটু পজ দিই। ওকে, থ্যাংক ইউ। অলরেডি হ্যাভ লস্ট মেনি অফ আওয়ার টাইমস। সো টার্নওভারের কথা বলেছিলাম যে যে আমাদের যে কোনো বিজনেসেও একটা বিজনেসের আইডেন্টিটি টার্নওভার উপরেও ডিপেন্ড করে, কারণ টার্নওভার বেশি মানে বিজনেস হয় কোম্পানির সুনাম, হয় কোম্পানির বিস্তৃতি, হয় কোম্পানির গ্রোথ, সবকিছু কিন্তু বোঝা যায়। কয়েক বছরের টার্নওভার দেখলেও বোঝা যায়। আবার যদি এমন হয় যে না, টার্নওভার বেশি বাট খরচ করে ম্যাক্সিমাম খরচ হয়ে যায়, লাস্টে সারপ্লাস কিছু থাকে না, সেটা আবার একটা ডিফারেন্ট ইন্ডিকেট করে। বাট টার্নওভার অ্যাকচুয়ালি মেসেজ জিরো রেটেড গুডস এন্ড সার্ভিসেস। আমরা যখন শিডিউলে দেখবো সেখানে কিছু গুডস আছে যেটা জিরো রেটেড, যেগুলোর উপরে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখলাম যে কিছু গুডস আছে জিরো রেটেড যেগুলোর উপরে ট্যাক্স হয় হয় না, বাট সেটা জিরো হলেও এটা একটা রেট, এটা আমরা মনে রাখবো, যেটা আমরা সামনে পড়ার মধ্যেও পাবো। কমার্শিয়াল ইম্পোর্টার means a person who imports goods other than those specified in the first schedule and sell or transfer in any way without changing its shape, feature, characteristics and quality to any other person in exchange of consideration. Commercial importer, total receipt means all money received or receivable by any taxable service provided in exchange of service providing, including commission, charge, but excluding VAT or advance income tax. এটা টোটাল রিসিপ্ট যেটা সে রিসিভ করে অ্যাকচুয়ালি সেটাই অ্যাকচুয়ালি বুঝাইছে। সেটা যদি কমিশন বর্ণনা সহ যেটা হয় সেটাই। আমরা যদি কখনো ইনকাম বলি যে এর ইনকাম কত, দেখা গেলো ইনকাম থেকে সে কোনো কিছু হয়তো একটা খরচ বাদ গেছে বা কোনো কিছু গেছে, কিন্তু আমরা নেট যেটা বলছি সেটা না, টোটাল ইনকামটাই কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, আমরা জানি যে একটা কোম্পানি যখন কনগ্লোমারেট যে কোম্পানিগুলো আছে, তারা বড় লেভেলের কোম্পানি, আমরা তাদের দেখা যায় যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুইটা লিঙ্কেজই অ্যাকচুয়ালি দেখা যায়। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যাকচুয়ালি মিন করে যে আমরা যদি এখানে দেখি, যেখানে ওদের মেইন প্রোডাক্ট হয়েছে গার্মেন্টস। একটা গার্মেন্টস প্রোডাক্ট যখন তৈরি করে, যে যার গার্মেন্টস আছে, যদি তার নিজস্ব আবার ফেব্রিক্স এর কারখানা থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করছে, এর পিছনে তার ফেব্রিক্স আছে, এখানে র ফেব্রিক্স আছে, এখানে ইয়ান ফেব্রিক্স আছে, এবং তার পিছনে আবার তার নিজের যে তুলো যেটাকে বলে তুলা, সেই তুলা, তার ক্ষেত বা জমি আছে সেখানে উৎপাদন হয়েছে। তাহলে এই একটা আর একটার সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমি যদি বলি যে তার এই যে ইয়ার্ন তৈরি করছে, ইয়ার্ন তৈরি করছে তার নিজস্ব জমিতে, তার তুলার চাষ হয় বা তার তুলার বাগান আছে সেখান থেকে, তাহলে বলবো যে এই ইয়ার্নের ক্ষেত্রে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়েছে তুলা। আবার যদি এখানে তার যে ফেব্রিক্সটা তৈরি করলো, র ফেব্রিক্সটা, সেটার পিছনে যদি ইয়ার্ন থেকে তৈরি করে, ইয়ার্নটা তার নিজের, তাহলে সেটাও একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এভাবে প্রত্যেকটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থাকার পরে সুবিধা যেটা হয়, দেখা যাচ্ছে তার প্রোডাকশন বা অন্যান্য এসে অন্যের প্রতি ডিপেন্ডেন্সি কম থাকে এবং প্রাইসিং এর দিক থেকেও অনেক ভালো একটা হয়, এবং সেটা তার ক্ষেত্রে একটা বড় সুবিধা সে অর্জন করতে পারে। ইভেন ফরওয়ার্ড লিঙ্কেজ যদি বলি, গার্মেন্ট প্রোডাক্টটা তার তৈরি হইলো, তৈরি করার পরে এই প্রোডাক্টটা যখন সে মার্কেটে সেল করবে, সেল করার সময় তাদের না, এই প্রোডাক্টটা যখন বাহিরে পাঠাবে, দেখা যাচ্ছে তার সিএনএফ এজেন্সি আছে নিজস্ব, তার নিজস্ব শিপ আছে, তার নিজস্ব যে মার্কেটে পাঠাবে সেই মার্কেট তার আছে, ইভেন তার নিজস্ব টিভি চ্যানেল আছে যেখানে তার প্রোডাক্টের অ্যাড হয়। এটাও একটা ফরওয়ার্ড লিঙ্কেজ। তার প্রোডাক্টটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তার সব ধরনের ব্যবস্থা থাকে। যেমন দেখা গেলো যে আহ, আমাদের যে ইগুলো আছে বর্তমানে বিভিন্ন কোম্পানি দ্বারা, যেমন ওয়ালটন বন্যান্য কোম্পানি
দেখা যাচ্ছে যে তারা যখন তাদের কোনো কিছু প্রোডাক্ট আছে, তারা বা নিজস্ব পরিবহন আছে, কুরিয়ার বা অন্যান্য সার্ভিস আছে, তারা তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেরাই ডিস্ট্রিবিউট করতে পারে। এটাও কিন্তু তারা একটা ফরওয়ার্ড লিঙ্কেজ। নিজস্ব শোরুম আছে, যে শোরুমের মাধ্যমে তারা নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে, এটাও একটা ফরওয়ার্ড লিঙ্কেজ। কারণ তার মেইন প্রোডাক্ট হয়েছে সাপোজ ফ্রিজ, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়েছে সে র মেটেরিয়াল বা অন্যান্য কিছু বা ইনগ্রিডিয়েন্ট তার নিজের আছে। ফরওয়ার্ড লিঙ্কেজে সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটর বা কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য তার ব্যবস্থা আছে। তো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, এটা যে কোনো ব্যবসায়ীর যদি দুইটা লিঙ্কেজ থাকে, দুইটা লিঙ্ক থাকে, সেক্ষেত্রে সে কিন্তু বিজনেস অনেক ভালো করে, তার কস্টিং কম পড়ে, প্রফিটটা অনেক বেশি হয়। আমরা সেকশন 3 তে যদি দেখি, all goods imported and supplied and all services provided in Bangladesh other than those 6% scheduled আমরা পরে দেখবো, respectively shall be liable to pay VAT at the rate of 15% on the value of the determined under section 5. Notwithstanding anything contained in subsection following goods and service shall be zero rated. সেটা zero rated goods আমরা দেখবো, goods and service exported deemed to be exported from Bangladesh, যেটা আমরা previously করেছিলাম। Goods and other things supplied for consumption, এটাও put that this subsection shall not be applicable in the following goods. সেটা যে গুডস গুলো আছে, গুডস রি-ইম্পোর্টেড or intended to be re-imported in Bangladesh, goods presented for export as per section 113 of the Customs Act 1969 but not being exported within 30 days or within such time extended by the commissioner for this purpose. Will pay the VAT. এখন ভ্যাট পে করবে, সেটা আমরা এই একটা যেমন আমরা এটা দেখবো, ইম্পোর্টার্স ইন কেস অফ ইম্পোর্টেড গুডস, সাপ্লাইয়ার ইন কেস অফ গুডস প্রোডিউসড অর ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ, সার্ভিস প্রোভাইডার ইন কেস অফ সার্ভিসেস, সার্ভিস রিসিভার ইন কেস অফ সার্ভিস প্রোভাইডিং ফ্রম দ্য আউটসাইড টেরিটরি অফ বাংলাদেশ। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো গুডস কিনি, যখন আমরা মূল্যটা পরিশোধ করি, পরিশোধ করার সময় আমরা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান এক্সাম্পলটা হলে ভালো হয়, কারণ আমরা যারা ইন্ডিভিজুয়াল, আমাদের ক্ষেত্রে এটা বোঝা ডিফিকাল্ট। এখানে যারা বিক্রেতা, তারই কিন্তু লাইবিলিটি ভ্যাট পে করা। আর যদি একটা প্রতিষ্ঠান হয়, সাপোজ একটা ব্যাংক কোনো একটা জায়গা থেকে একটা সার্ভিস নিল, সাপোজ সে পেপারের অ্যাড দিল, অ্যাড কোম্পানি থেকে সে যখন বিল পরিশোধ করবে, তখন তার দায়িত্ব হয়েছে ভ্যাটের টাকাটা, ট্যাক্সের টাকাটা সে কেটে সেটা গভর্নমেন্টের দায়িত্বে জমা দেওয়া। তখন কিন্তু ব্যাংকের দায়িত্ব হয়েছে যে টাকাটা জমা দেওয়ার, কারণ ডিডাকশনের দায়িত্ব হচ্ছে তার, সে ডিডাক্ট করবে, গভর্নমেন্ট অথরিটিতে জমা দিবে। এজন্য ভ্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইম্পোর্টার বলি, সাপ্লায়ার বলি, সার্ভিস প্রোভাইডার বলি, এরা মেনলি সার্ভিস রিসিভার, এরা মেনলি ভ্যাটের টাকাটা কাটবে, ভ্যাট গভর্নমেন্টের দায়িত্বে জমা দিবে, একটা এক্সচেকার হিসেবে কাজ করবে। এটা তাদের কিন্তু ডিউটি এবং রেসপন্সিবিলিটি একটা পার্ট। যদি এটার ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমরা জানি আইন অনুযায়ী তার বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রসেস এবং পলিসি আছে আইনে। ডিটারমিনেশন অফ ভ্যালু ফর চার্জিং ভ্যাট, আমরা জানি যে যখন একটা গুডস ইম্পোর্ট করে, তখন তার কখন ভ্যাট ধরে বা কখন কি করতে হয়, সেটাও এখানে বলা আছে। যেমন ইন দ্য কেস অফ ইম্পোর্টেশন, যখন কোনো গুডস ইম্পোর্টস হয়, দ্য অ্যামাউন্ট অন হুইচ দ্য ভ্যালু রেট ট্যাক্স উইল বি পেয়েবল বাই অ্যাডিং দ্য ভ্যালু অফ গুডস ডিটারমাইন্ড ফর দ্য ইম্পোজিশন অফ ইম্পোর্ট ডিউটি অ্যাজ পার কাস্টমস অ্যাক্ট, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, আদার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস except advance tax and advance income tax payable on the import of the goods, if any. Imported goods, supply of goods, retail price of goods, rendering services, goods on which state discount is allowed. অর্থাৎ যখন আমরা ডিটারমাইন করব, আমরা কাস্টমস পড়ার সময় দেখবো যে একটা অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করা হয় কাস্টমস এসে। সেখানে যখন বাইরে থেকে কোনো গুডস বাংলাদেশে আসে, তখন কাস্টমস অফিসার তাদের কিছু প্রসেস বা নিয়মকানুন আছে, সেই অনুযায়ী তারা গুডসটা চেক করে। যদি মনে হয় যে না, এখানে ঠিক মতো প্রাইসটা ধরে নাই, তখন তারা সেটার প্রাইসটা ঠিক মতো নির্ণয় করে, অ্যাসেস করার পরে তারপরে কিন্তু তারা কাস্টম ডিউটি, রেগুলেটেড ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সেস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সেস সবকিছু অ্যাড করে, ভ্যাট অ্যাড করে, তারপরে কিন্তু তারা সেটা মূল্য নির্ধারণ করে। এবং সেখানে সব পেমেন্ট দেওয়ার পরে মাল, আমরা বলি যে বন্দরে গুডস আটকে আসে, তারপরে গুডসটা তারা ছেড়ে দেয়। আদারওয়াইজ কিন্তু গুডস তারা ছাড়বে না। ধরুন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, in financial year 2018 to 19, government has imposed 25% custom duty, 5% utility duty, 20% supplementary duty, 50% VAT, 5% advance income tax on product,
invoice value of the product at import stage of টাকা 45 and assessment value টাকা 50,000 যদিও ইম্পোর্ট বা ইনভয়েস ভ্যালু দেখা যাচ্ছে 45,000 টাকা, কিন্তু দেখা যাচ্ছে না এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে এই প্রোডাক্টটার ইম্পোর্ট স্টেজে টাকা 45,000 কে অ্যাসেসমেন্ট ভ্যালু 50,000, ইনভয়েস ভ্যালু 45,000 টাকা সত্ত্বেও কাস্টমস অফিসারের কাছে মনে হয়েছে যে না এর প্রাইসটা একটু বেশি হওয়া দরকার, তখন সে অ্যাসেস করলো, তার ভ্যালু 50,000 করলো এবং এই 50,000টাই তখন আমলে নিয়ে সেটার উপরে কিন্তু ট্যাক্স ব্যাট অন্যান্য ডিউটি যেগুলো আছে কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি রেগুলার ডিউটি ইম্পোজ করা হবে। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেবল ডিউটি ট্যাক্সিং চার্জেস ইন দ্য ইম্পোর্টিং স্টেজ অফ দ্য গুডস। সেখানে বলা আছে যে কাস্টম ডিউটি আমরা অ্যাসেসেবল ভ্যালু পেলাম 50,000, 25% কাস্টম ডিউটি তাহলে হলো 12,500। রেগুলেটরি ডিউটি অ্যাসেসেবল ভ্যালু 50,000 এর 5% 2500। সাপ্লিমেন্টারি ডিউটিটা আমরা সামনে যখন পড়ার সময় দেখবো যেটা আসলে ধরাই হয় যে তার সাপ্লিমেন্ট নিড, এটা আসলে বেসিক নিড না, এটা না হলেও একটা কলেজ, যে কারণে এটার উপরে ডিউটিটা বেশি ধরা হয়, যে কারণে অ্যাসেসেবল ভ্যালু, সাপ্লিমেন্ট, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, তিনটে ডিউটি যোগ করার পরে তারপরে কিন্তু তার উপরে সাপ্লিমেন্টারি ডিউটিটা ধরা হয়েছে। আবার সাপ্লিমেন্টারি ডিউটি সহ এর উপরে ধরা হয়েছে ভ্যাট ভ্যাট ভ্যাটের পার্সেন্টটা ইম্পোজ করা হয়েছে। আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি অ্যাসেসেবল ভ্যালুর উপরে করা হয়। সো আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করি। আমাদের সেকেন্ড লেকচারটাও অ্যাকচুয়ালি ফার্স্ট লেকচারের একটা রিক্যাপ। Value tax, VAT is actually tax on increase and added or celebrated value at each stage of production and distribution. Value added tax, VAT value may add in any stage. VAT would impose only in the addition, value addition. That is value addition. আমরা এর আগেও কিছু আছে দেখেছিলাম দ্যাট ইজ জেনারেল ট্যাক্স দ্যাট অ্যাপ্লাইজ অন গুডস এন্ড সার্ভিসেস, যেটা আমরা বলছি যে সবসময় গুডস এবং সার্ভিসের উপর ভ্যাট ট্যাক্স বলতে এখানে ভ্যাটটা আমরা ইন্ডিকেটস ভ্যাট বোঝায়। ইট ইজ কালেক্টেড এট এভরি পয়েন্ট অফ সেল, যেটা আমরা বলেছিলাম যে যে পয়েন্টে ভ্যালু এডিশন হবে, সার্কুলেশন হবে, সেখানেই হবে ট্যাক্স পেড এট দ্য স্টেজ অফ পারচেস will be deducted from the amount that next stage, that is output tax থেকে। It is a consumption tax that is ultimately borne by the final consumer. এটাকে কনজাম্পশন ট্যাক্স বলে, শুধু ভ্যাট না, এটার নাম হচ্ছে কনজাম্পশন ট্যাক্স। It is an indirect tax as it is paid by buyer to seller as a part of price. Tax burden is visible. It is transparent and easier. যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম, ট্যাক্স বার্ডেন ভিজিবল এই কারণেই যে আপনি যখন কোনো কিছু কিনবেন দেখবেন তার মধ্যে ভ্যাটটা ইনক্লুড করা আছে বা আপনি দেখতে পারতেছেন। The concept of value-less tax has been introduced in Bangladesh in 1991, replacing the outdated excise and sales tax regime. This shift was motivated by the argument that VAT related to sales tax had higher revenue potential, and that is collection and administration are more economic, efficient, and expedient. Despite having various limitations in the adoption process, VAT has become the single largest source of government revenue, exceeding air customs. Now, see that our GDP, VAT has a very collective role, and its contribution increase to GDP year to year. It is very visible because এটা আসলে অনেক বাড়ছে। ভ্যাটের আওতা পরিধি এবং কালেক্টিভিটি গভর্নমেন্ট যখন বাজেট করে তখন আসলে ভ্যাটের ইম্পর্টেন্সটাই সবচেয়ে বেশি দিয়েও থাকে। রুলস অ্যান্ড রেগুলেশন ইনঅ্যাক্টেড ইন দ্য ফলোইং লস টেকেন কনসিডারেশন, আমরা
দেখেছি যে ভ্যালুয়েটেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, ভ্যালুয়েটেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুলস, ফাইন্যান্স অ্যাক্ট, এছাড়াও ভ্যাট কেসগুলো যেটা আমরা প্রিভিয়াসলি বলেছিলাম। যে কোনো আইন যখন আমরা পড়ি দেখা যাচ্ছে যে আইনের ফার্স্ট বা সেকেন্ড সেকশন তার সাথে আমাদের অনেকগুলো ডেফিনেশন থাকে। আমরা এখানে মেন বা ইম্পর্টেন্ট যে ডেফিনেশন গুলো সেগুলো আমরা দেখে নেব। সেভেন এক্সেপ্ট সেখানে আমরা ইম্পর্টেন্ট একটু আলোচনা করি, যেমন নন রেসিডেন্ট বলছে মিনস এ পারসন হু ইজ নট এ রেসিডেন্ট। যদিও এটা দিয়ে আসলে ইন্ডিকেট করে না, আমরা যখন রেসিডেন্টের ডেফিনেশনটা পড়বো তখন আমরা ক্লিয়ার হবো। যেমন মানির একটা ডেফিনেশন দেওয়া আছে, মানি মিনস এনি এক্সিস্টিং লিগ্যাল টেন্ডার অফ বাংলাদেশ অর অফ এনি আদার কান্ট্রি and also includes the following instrument, namely negotiable instrument, bill of exchange, promissory note, bank draft, postal order, money order, and any other similar instrument. Credit card, debit card, or any supply made through account, credit or debit. আমরা এখন দেখি যে আসলে মানি বলতে ভার্চুয়াল মানি চলে আসছে। আমরা এখন আর মানুষ ম্যাক্সিমাম যারা জব করুক বা অন্য কাজ করুক পকেটে টাকা রাখে এখন খুবই কম। কারণ ভার্চুয়াল মানি হয়তো একজনের বিকাশ থেকে আরেকজনের বিকাশে দিল, সে আবার আরেকজনকে পেমেন্ট করলো, যে টাকাটা আমরা আসলে দেখতে পাই না। তারপরে দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেছে, সেখানেও কোনো ঝামেলা নাই, এবং অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করতেছে, অনলাইন পেমেন্ট করতেছে, বিভিন্ন ধরনের আসছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের সেন্স আমরা বড় ধরনের দেখতে পাচ্ছি বিগত দু এক বছর বা 2-3 বছরে সবচেয়ে বেশি চেঞ্জ আসছে। যদিও গভর্নমেন্ট ডিজিটাল ব্যাংকিং এর কথা চিন্তা করছিল, আপাতত এই জিনিসটা ব্যাংকিং সেক্টরের কিছু ঝামেলার কারণে হয়তো এটা এখন আর চিন্তা করতেছে না। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে তখন আরো বেশি চেঞ্জ আসবে। ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি আসলে ভ্যাটের ক্ষেত্রে খুব একটা বড় ইস্যু। একজন ভ্যাটের যখন রেজিস্ট্রেশন করে তখনও কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিটা একটা বড় ইম্পর্টেন্স পায়, কারণ ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত তার রেজিস্ট্রেশন বা অন্যান্য কিছু। Economic activity means any activity carried on regularly or continuously for making supply of any goods, service, or immovable property. Also includes the following activities, namely any business, vocation, means of earnings, livelihood, manufacture, or undertaking of any kinds, whether or not for profit. Supply of any goods, service, or property made under any lease, license, or similar agreement. Any one of any initiative in the nature of commercial activity or enterprise, or any activity carried out at the beginning or at the end of such an activity, but যেগুলো আমাদের কনসিডারে আসবে না, এটা আমরা একটু মনে রাখবো কারণ এখান থেকে এমসিকিউ থেকে যায়। এনি সার্ভিস রেন্ডার্ড বাই এন এমপ্লয়ার টু হিজ এমপ্লয়ার, এনি সার্ভিস রেন্ডার্ড বাই এনি ডাইরেক্টর অফ এ কোম্পানি প্রোভাইডেড দ্যাট সার্ভিস। অর্থাৎ যদি কোনো এমপ্লয়ারের কাছে সার্ভিস দেয়, অর্থাৎ যারা জব করে জবের সময় মালিককে যে সার্ভিসটা দিচ্ছে তার সাথে ভ্যাটের সম্পর্ক নাই। আর একটা হচ্ছে এনি সার্ভিস রেন্ডার্ড বাই এ ডাইরেক্টর অফ কোম্পানি। আমরা এটা অ্যাকচুয়ালি যখন কোনো কোম্পানিতে হয়তো পার্টনারশিপ না, হয়তো একটা লিমিটেড কোম্পানি হলো, সেখানে ডাইরেক্টর থাকে, ডাইরেক্টর যখন কোম্পানি যখন সার্ভিস দেয় দেখা যায় এর এগেনস্টে অনেক সময় তারা স্যালারি নেয় বা রেমুনারেশন নেয়, এটাও আসলে ব্যাটের সাথে ইনক্লুডেড না। এনি রিক্রিয়েশনাল পারসিউট অর হবি carried on a non-commercial basis, any prescribed activity carried on by the government without any commercial motive, অর্থাৎ এইসব ক্ষেত্রে সেটা ব্যাটের মধ্যে ইনক্লুডেড হবে না। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম একটা এক্সাম্পল আসে যে এনি সার্ভিস রেন্ডার বাই এন এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার, এটার মধ্যে ব্যাট ইনক্লুডেড হবে কিনা। Partnership means partnership defined as per Section 4 of the Partnership Act 1932. Advance tax means any tax payable in advance. এটা আমরা ট্যাক্সের ক্ষেত্রে জানি যে যখন অ্যাডভান্স ট্যাক্স মানে তার মানে ইয়ার ক্লোজ বা তার বিজনেস ক্লোজের আর পূর্বে যখন সে ট্যাক্স পেমেন্ট করে তখন সেটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দেয়। অর্ডার, এটা হচ্ছে আমরা অনেক সময় কোনো নোটিশ কেউ অর্ডার হিসেবে ধরা হয়, ইমপিউন অর্ডার থাকতে পারে, বিভিন্ন অর্ডার থাকতে পারে। সেখানে বলছে অর্ডার মিনস এনি অর্ডার জেনারেল অর স্পেশাল ইস্যুড বাই দ্য কোর্ট অর বাই এনি অথরাইজড ভ্যাট অফিসিয়াল, এটাকে আমরা অর্ডার হিসাবে নেব। রেসিডেন্ট যেটার কথা বলছিলাম, রেসিডেন্ট এটার ট্যাক্সের ডেফিনেশন আছে, ভ্যাটও আছে। Residence means an individual who normally lives in Bangladesh or stays in Bangladesh for more than 182 days. আবার বলছে যে stays in Bangladesh
more than 90 days in a calendar year and staying in Bangladesh more than 365 days during therefore immediately preceding calendar year, অর্থাৎ যে যারা সাধারণত বাংলাদেশের জনগণ বাংলাদেশে বসবাস করে তারাও রেসিডেন্ট, যদি কেউ কোনো বছরের 182 দিন বাংলাদেশে থাকে সেও রেসিডেন্ট, যদি কেউ ওই বছরে 90 দিন হলো প্রিভিয়াস 4th ইয়ারে 365 দিন সেও রেসিডেন্ট। এখন রেসিডেন্ট হইলে ট্যাক্সের একটা সুবিধা যে এখানে রেট ডিফার করে রেসিডেন্ট নন রেসিডেন্ট ক্ষেত্রে, এ কারণেই আসলে রেসিডেন্টের কাকে রেসিডেন্ট হিসেবে ধরবে কাকে ধরবে না এই প্রশ্নটা চলে আসে। অনেক সময় দেখা যায় যে অনেকে ফরেনার বাংলাদেশে কাজ করে, তারা কিছুদিন থাকে আবার চলে যায় আবার আসে, সেটাও রেসিডেন্ট নন রেসিডেন্ট অনুযায়ী তাদের ব্যাটের রেটটা ধরা হয়। A company, if it is incorporated under prevent loss of Bangladesh and or its center of control and management in Bangladesh, সবচেয়ে বড় কথা কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট যেখানে থাকবে এবং সেটাই একটা বড় বিষয়, যদি কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট বাংলাদেশে হয় সেক্ষেত্রে রেসিডেন্ট হিসেবে আসবে, ট্রাস্ট রেসিডেন্ট হিসেবে আসবে, অ্যাসোসিয়েশন অফ পার্সন আসবে, অল গভর্নমেন্ট এন্টিটিস, এ প্রপার্টি ডেভেলপমেন্ট জয়েন্ট অল গভর্নমেন্ট এন্টিটিস আন্ডার, তারও রেসিডেন্সের সংজ্ঞায় চলে আসে। এখানে গভর্নমেন্ট এন্টিটিস দেখা যায় যে দেশের ভিতরেই থাকে। Input tax means the value-added tax imposed on any taxable supply of any goods, service, immovable property, including the value-added tax payable by any person on the taxable supply taxable। আমরা জানি যে আসলে ট্যাক্সটা আসলে taxable supply এবং taxable goods এর উপরে হয়, যেগুলোর উপর taxable না exempted হয় সেটার উপর আসলে তো ভ্যাট হয়ই না। Output tax means the value-added tax payable by any registered person for the following activities, namely supply of any taxable goods, service, or property by such person, import of any taxable service by such person. ট্যাক্স ইনভয়েস আমরা রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে, ইভেন স্বপ্ন বা কোনো সুপার শপে যখন আমরা কেনাকাটা করি, এখন দেখবেন আমাদের যে বিলটা দেয় তার উপরে লেখা থাকে মূসক 6.3, সেটাই হচ্ছে ট্যাক্স ইনভয়েস। মূসক 6.3 লেখা দেখবেন এবং দেখবেন যে একটা প্রিন্টেড পেজ দিয়ে দিচ্ছে, নর্মাল যেমন আগে দিত সেই ধরনের না, যেমন আমরা বুথে টাকা তুললেও যেমন একটা পেজ আসে, এখানেও সেই ধরনের একটা পেজ আসে এবং সেই পেজের মাধ্যমে টাকা দিয়ে মানে বিলটা দিয়ে দিচ্ছে, ওটাই এখন পার্মানেন্ট বিল বা ওটাই মেইন বিল। এবং এই বিলটা দেখেন এখানে ট্যাক্স ইনভয়েস বলছে এটা আসলে মূসক 6.3। Tax invoice means a document issued by any supplier under Section 51. Section 51 tax invoice. Every registered supplier shall, at the date when VAT becomes payable on the taxable supply, issue on or before such date a serially numbered tax invoice containing the following information, namely the date and time of issue of the invoice. The name, address, business identification number, the supplier, the name, address, business identification number, a description and quantity of the goods supplied, and the actual time and date of supply, the value of the supply, the amount to payable of VAT, the summation of the price supply and payable of VAT, any other information prescribed by the board. অর্থাৎ যখন আমরা একটা ইনভয়েস পাই বা বিল পাই, সেখানে যে তথ্যগুলো থাকে সেটাই আসলে ট্যাক্স ইনভয়েস নামে পরিচিত। এবং এটা এমবিআর থেকে এটা দেওয়া, এবং এই ভ্যাটের যে ইনভয়েসটা আমরা পাই সেখানে পিন নাম্বারটা থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যেটা, সেই নাম্বারটাও সেখানে উল্লেখ থাকে। এবং যদি প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান হয় সেখানে প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, অ্যাড্রেস লেখা থাকে, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে। সাধারণত আমরা যারা ক্রয় করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই ধরনের ইনফরমেশন লাগে না, কারণ এই ক্রয়টা ক্যাশেই হয়, যে কারণে ইনফরমেশন গুলো আসলে দরকার হয় না। Tax fraction means an amount of money arrived at in accordance with the following formula: R divided by 100 plus R, where R is the VAT rate specified in section 15.3, imposition of VAT unless otherwise provided in section this act। আমরা বলছিলাম যে ভ্যাটের একটা স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, যদি কোথাও কোনো কিছু বলা না থাকে তাহলে রেটটা
15% ধরা হয়। ট্যাক্স পিরিয়ডের আমরা জানি যে ব্যাটের ক্ষেত্রে যে ইন রিলেশন টু ব্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি 1 মান্থ অফ দ্য খ্রিস্টান ক্যালেন্ডার ইয়ার ইন রিলেশন টু টার্নওভার ট্যাক্স, সেখানে আসলে কোয়ার্টারলি হয়, যেমন 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর, 31 ডিসেম্বর, এই অনুযায়ী আসলে রিটার্ন দাখিল করে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে। বাট ব্যাটের ক্ষেত্রে এভরি মান্থ, প্রত্যেক মাস শেষ হওয়ার পরবর্তী মাসের 15 দিনের মধ্যে তাকে রিটার্ন দাখিল করতে হয়। যেমন মে মাস শেষ হয়েছে, জুন মাসের 15 তারিখের মধ্যে ছিল রিটার্ন দাখিলের সময়, যদিও ঈদের কারণে এবারে সময়টা একটু বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত করেছে। ট্যাক্সেবল সাপ্লাইয়ের ডেফিনিশন আমরা আগে দেখেছি যে আদার দেন এক্সেমটেড সাপ্লাই, অর্থাৎ এক্সেমটেড যেটা সেটা আসলে ট্যাক্সেবল সাপ্লাই না। টার্নওভারের এটা আমরা দেখেছি। License threshold means a limit of টাকা 30 lakh as turnover of an economic activity of any person in a 12 months period, but does not include the following, namely the value of exempted supply, আসলে exempted supply টার্নওভারের মধ্যে আসে না। The value of sale of capital asset, যদি কারো কোনো অ্যাসেট সেল করে সেটা আসলে অপারেশনাল ইনকাম না। The value of sale of organization of economic activities or any portion thereof, the value of supply made as a consequence of permanently closing down of economic activity, দেখা হলো ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটি বা কোনো একটা কনসার্ন বন্ধ করে দিল, সেটা আসলে এই হিসাবে আসতেছে না টার্নওভারে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট সেল করলেও আসবে না, ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কোনো পোরশন সেল করলেও আসবে না, পার্মানেন্টলি যদি কোনোটা ক্লোজ হয় সেক্ষেত্রেও আসতেছে না। রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড ক্লাস ফাইন্যান্স একটা সেন্স করছে, সেখানে এখন বলছে যে যদি কারো 50 লাখ টাকার যদি টার্নওভার হয় ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এনি পারসন মান্থ পিরিয়ড বাট ডাজ নট ইনক্লুড এখানেও রেজিস্ট্রেশন থ্রেশহোল্ডে তখন সে চলে আসে, এটা আগে ছিল 3 কোটি টাকা। ফেয়ার মার্কেট প্রাইস, যেটা আমাদের অডিট বা অন্যান্য জায়গায় আমরা ফেয়ার মার্কেট প্রাইসটা খুবই পাবো। এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা রিলেটেড পার্টির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, রিলেটেড পার্টি ডিসক্লোজার বা রিলেটেড পার্টির বিষয়ে। ফেয়ার মার্কেট প্রাইস মিনস দ্য কনসিডারেশন ফর a supply arrived at on the basis of a normal relation between a buyer and a seller who are not associated with each other. If it is not possible to arrive at a fair market price as prescribed in clause A above, it would then be the consideration of similar supply made previously under similar circumstances. Actually, আমরা যদি পুঁজি দিয়ে ফেয়ার মার্কেট প্রাইস চিন্তা করি, অর্থাৎ একজন বায়ার এবং সেলার দুইজনের মধ্যে যখন কেউ কাউকে চিনে না বা প্রিভিয়াস কোনো রিলেশন নাই থাকলেও তারা ওপেন মার্কেট কম্পিটিশনের মাধ্যমে বায়ার এন্ড সেলারের আর্মস লেন্থ ট্রানজাকশনের মাধ্যমে যখন কোনো দ্রব্য গুডস আর সার্ভিসের বিক্রয় মূল্য নির্ধারণ হয়, সেক্ষেত্রে সেটাকে ফেয়ার মার্কেট প্রাইস হিসেবে ধরা হয়। এখন এই ফেয়ার মার্কেট প্রাইসটা ভ্যাটের ক্ষেত্রে কি দরকার? ভ্যাটের ক্ষেত্রে দরকার হচ্ছে, দেখা যায় যে একই কোম্পানি তার কিছু সিস্টার কোম্পানি থাকতে পারে, সাবসিডিয়ারি কোম্পানি থাকতে পারে। দেখা যায় যে সে এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে প্রোডাক্ট যখন সেল করে তখন সে বলতো যে এটা তো আমারই কোম্পানি, তখন সেল অনেক সময় কমিয়ে দেখে যাতে ভ্যাটটা কম আসে। সো এইসব যখন রিটার্ন দাখিল করে তখন ভ্যাট অফিসার এগুলো নিয়ে কাজ করে, সে দেখে যে আসলে যে প্রাইসটা ধরছে সেটা মার্কেটের প্রাইসের সাথে সামঞ্জস্য কিনা। যদি ওই দ্রব্যের কোনো প্রাইস না পায় তাহলে দেখে যে প্রিভিয়াস কোনো সময় দ্রব্যটা মার্কেটে আছে কিনা বা অন্য কোনো কোম্পানি সেম প্রাইস বা কাছাকাছি কোনো দ্রব্য আছে কিনা বা এই কোম্পানি আগে কখনো বিক্রি করছে কিনা, সেই সব কিছু যাচাই বাছাই করে যদি দেখা যায় যে না 5% 10% মতো একটা ডেভিয়েশন আসে, সেক্ষেত্রে বুঝতে পারে যে না ইনফ্লেশন বা অন্যান্য কারণে হতে পারে। যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে 50% 60% ডিফারেন্স প্রাইসে, মার্কেটে যে প্রাইস আছে তার চেয়ে অনেক ডিফারেন্স, সেক্ষেত্রে তখন সে পুনরায় রিটার্নটা অ্যাসেস করবে, মানে সে অ্যাসেসমেন্ট করে ডিমান্ড মানে এই ট্যাক্স লাইবিলিটি যদি হয় তাহলে কি লাইবিলিটি সহ নোটিশ পাঠাবে পেমেন্ট করার জন্য। এখানে আসলে ফেয়ার মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে কেউ আনডিউ এক্সারসাইজ করতে পারে যে ট্যাক্স বা ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য ধরনের কেউ করবে, সে কারণে এটা অ্যাভয়েড করার জন্য ফেয়ার মার্কেটের ব্যাপারটা আনছে।
Deems export would means to include one or more of the following supply zone: supply of any ingredient of a goods, service, or prescribed manner against foreign exchange or testing for consumption outside Bangladesh. দেখা গেল যে বাংলাদেশে কেউ একজন ঘুরতে আসলো, সেই বাংলাদেশ থেকে কোনো কিছু এখান থেকে কিলো ফরেন রেমিটেন্সের মাধ্যমে অর্থাৎ ডলারের মাধ্যমে, সেটা কিন্তু ডিম এক্সপোর্ট হিসেবে যাবে। Supply of any goods or service within the territory of Bangladesh against foreign exchange through an international tender. Supply of any goods or service within the territory of Bangladesh against foreign exchange under cover of reserve period. অর্থাৎ বাংলাদেশের ভিতরে থেকেই হয়তো গুডসটা আমি তাকে ডিস্ট্রিবিউট করছি, কিন্তু আমি তার কাছে বিনিময়ে পাইছি ফরেন রেমিটেন্স। এই রেমিটেন্স যখন পাই তখন কিন্তু সেটা আমার কাছে ডিম এক্সপোর্ট হিসেবে যায়, যদিও এই গুডসটা বর্ডার ক্রস করার পর নর্মাল যে সেল প্রসেস সেভাবে হয়নি, বাট এটা রেমিটেন্স আসছে, যে কারণে ডিম এক্সপোর্ট হিসেবে আমরা গণ্য হবে। Representative means for a mentally or physically challenged individual, a guardian or manager appointed by him for a company other than a company in liquidation, the chief executive of the company, for a partnership partner thereof, আমরা জানি পার্টনারশিপ ফার্মে পার্টনার একজন রিপ্রেজেন্টেটিভ কাজ করে, for a trust any trustee of the trust or an executive administrator যদি নিয়োগ হয় সেক্ষেত্রে administrator, for an association of person its chairman, secretary and the treasurer, for a government entity the chief executive officer of the entity, for a foreign government an officer appointed by such foreign government, or a non-resident any VAT agent appointed by him or any other prescribed representative. Manufacturing means transforming or reshaping of any substance by processing individually or in combination with any other substance, material or components of production for changing, transforming or reshaping it into a different specific substance or goods so that it becomes usable differently or specifically. Any incidental or related process required to complete the production of goods, any printing, publication, lithography, or any packaging process, any assembling, mixing, cutting, purification, bottling, packaging, and repackaging, এগুলো সবই ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ে, এটা আমরা অবগত আছি এর মধ্যে। এরপর আছে ইনক্রিজিং অ্যাডভান্সমেন্ট। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, এই যে আজকে স্যার একটু হয়ে যেতেছে বেশি, মানে একটু মনে রাখতে কষ্ট হয়ে যাবো স্যার। তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আবারই করি। চ্যাপ্টারটা অনেক বড় তো এই কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আর আইনের বিষয় আসলে মনে রাখাও একটু কষ্ট। জি স্যার, ঠিক আছে, তাহলে স্যার আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আমি এই শিটটা দিয়ে দিচ্ছি। স্যার স্লাইডটা দিয়ে দিয়েন। হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। একটু শিট তুলে নিয়ে আপনাদের গ্রুপে শেয়ার করে দিন। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।
স্যার ক্লাস কি ক্লোজ করে দেবো স্যার? হ্যাঁ, ক্লোজ করে দেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম।